आज तुम्हारे যে গল্পটা শোনাবো তার নাম হচ্ছে মেঘে ঢাকা তারা। গল্পটির লেখকের নাম আমি জানি না। গল্পটি হচ্ছে কলকাতার উপকণ্ঠে একটা মফস্বল শহরে একটা উদ্বাস্তু পরিবার থাকতো। উদ্বাস্তু পরিবারে বুড়ো বাবা মা এবার একটি বড় ছেলে, তারপরে একটি মেয়ে, তারপরে আরেকটি ছেলে, তারপরে একটি মেয়ে, মানে 6 জনের পরিবার ছিল। বড় ছেলেটা কি করতো? সে কোনো কাজকর্ম করতো না, সে শুধু গান গান ভালোবাসতো, গানের সাধনা করতো সে। আর যে মেজ মেয়েটি, তার নাম আমি ঠিক মনে নেই, তবে তার নাম আমার মনে হচ্ছে দীপা। দীপা কি করতো? দীপা একটু পড়াশোনা ছিল, বোধহয় ম্যাট্রিক পাস বোধহয় করেছিল বা জবি কিছু করেছিল, এটা জানি না ঠিক কি। ও একটি গভর্নমেন্ট স্কুলে টিচারের চাকরি পায়। আর তৃতীয় ছেলেটি, সে কলকাতায় একটা কারখানায় ছোটো মোটো কাজ করতো। আর চতুর্থ মেয়েটি স্কুলে বা কলেজে পড়তো। এইভাবে মেন দীপার ইনকামের উপরে ওদের সংসার চলতো। দীপাকে ওর বাবা খুব ভালোবাসতো এবং সবসময় বাঙাল কথায় কথা বলতো। দীপা ওর উদ্বাস্তু তো বাঙাল কথা বলতো সবসময়। দীপাকে খুব ভালোবাসতো। দীপা ওর দাদাকেও খুব ভালোবাসতো। তো এইভাবে দীপা রোজ স্কুল যেত আর সংসারে মাইনে টাইনে সব ঘরে দিয়ে দিত। হ্যাঁ, এদিকে দীপার সঙ্গে একটি ছেলের ভালোবাসা ছিল। সে ছেলেটি চাকরির জন্য বারবার ইন্টারভিউ দিত, কিন্তু সে ছেলেটির অবস্থা ভালো ছিল না। দীপা তাকে তার ইন্টারভিউর পয়সা টয়সা সব দিত, দীপাই তাকে দিত। দীপা তাকে বই টই কিনে দিত, সমস্ত কিছু উৎসাহ দিত তাকে। সে যখন ইন্টারভিউ দিয়ে না অসফল হতো তখন দীপা তাকে উৎসাহ দিত, বলে না না আমি আগলে বার দাও, সামনের বার আবার দাও, হয়ে যাবে, হবে, তুমি চিন্তা করো না, আমি তো আছি। মানে দীপা তাকে বারবার টাকা দিত, সব কিছু দিয়ে তাকে সাপোর্ট করতো, মরাল সাপোর্ট করতো তাকে। এইভাবে দিন কাটছিল। তারপরে কি হবে, ওই ছেলেটি, ওর নাম আমার ঠিক মনে নেই, মানে সমীরণই আমি রাখছি। সমীরণ একদিন চাকরি পেয়ে যায়, ভালো গভর্নমেন্ট চাকরি পেয়ে যায়। তো গভর্নমেন্টের দীপা খুব খুশি হয়, ছেলেটিও খুশি হয়। ও দীপাকে বলে, দীপা তোমার কৃতজ্ঞতার কথা আমি কোনোদিন ভুলবো না, তুমি যা করেছো আমার জন্যে আমি কোনোদিন ভুলবো না। তারপরে সে তো চাকরিতে জয়েন করতে চলে যায়। এদিকে একদিন কি হয়েছে, সকালবেলা দীপার দাদা একটু মাঠের দিকে বেরিয়েছিল। দীপার দাদা তো গান গাইতোই, তো দীপাকে নিয়ে গান গাইতে শুরু করে দিল। আকাশ ভরা সূর্য তারা, তারি মাঝখানে আমি দেখেছি আকাশ ভরা সূর্য তারা, তারি মাঝখানে আমি দেখেছি। এইভাবে উদাত্ত কণ্ঠে সে গান গাইতে লাগলো। দীপা বললো, দাদা তুই গানটা ছাড়িস না, তুই অপূর্ব গান গাস। দূর কি গান করে কি লাভ হবে, কিছুই তো হচ্ছে না, তোকে উপর সংসারে সব যোগ। না 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 দাদা তুই গান ছাড়িস না। তারপর কি হবে, ওই ছেলেটি সমীরণ ছুটিতে, ছেলেটি 15 দিনের পর চাকরি জয়েন করার 15, 16, 20 দিন পর দীপাদের ঘরে আসে। দীপাদের ঘরে যখন আসে তখন দীপার বোনটি বারবার ওকে চা দিতে আসে। বারবার দীপা কিছু করতেই দেয় না, ও বারবার সমীরণকে চা দিতে আসতে থাকে। দীপা কি ছিল, একটা গম্ভীর মতো মেয়ে, একটা জিম্মেদারির বোঝাতে সে নিজেকে বুড়ির মতো হয়ে গেছিল। তার মধ্যে তার কোনো আর আকর্ষণ ছিল না। কিন্তু তার বোন, সে তখন রবীন্দ্রনাথের কথায় যৌবন মদে মত্তা, সে তখন যৌবনের দ্বারে দাঁড়িয়ে আছে। সে দেখতে শুনতে ভালো, সে হাসি মজা করে, সে সব কিছু পারে, সে চপলা চঞ্চলা, সে নারী স্ত্রীয়া চরিত্রে সব কিছু সে জানে। সে সব সময় দীপা সমীরণ করতে থাকতো। সমীরণও কি হলো,
তার মনটি দীপার দিক থেকে ঘুরে কথা বলছে সে দীপার দিকে, দীপার সঙ্গে, কিন্তু তার সব ধ্যান ওই গোপার দিকে থাকতো, গোপার দিকে থাকতো। দীপা এটা বুঝতে পারেনি। যাই হোক, রাধার মতো তাই হয়তো দীপা কিছু বুঝতে পারেনি। একদিন দীপা স্কুল থেকে ফিরছে, তখন ওরা দীপা দেখে যে সমীরণ আর ওর বোন গোপা একটা গাছের পিছনে হাসাহাসি করছে, গল্প করছে, সব হাসাহাসি করছে। দীপার মনে একটু খটকা লাগলো, কি ব্যাপার। তারপরে যাই হোক, ঘরে আসে যখন, তখন গোপাকে বলে, গোপা তোর কলেজ পড়াশোনা নেই? বলে, দিদি পড়াশোনা করে কি হবে, পড়াশোনা করে কি লাগবে, আমাকে থোড়ি না পড়াশোনা করতে হবে, আমি তো বিয়ে করবো। তুই বিয়ে করবি? তুই এখনো গ্র্যাজুয়েশন আসলে কি করে বিয়ে করবি? পড়াশোনা আমি করবো না, আমি বিয়ে করবো ঠিক করেছি। বিয়ে কার সঙ্গে করবি? বলে, কেন, সমীরণদার সঙ্গে। বলে, সমীরণদার সঙ্গে? বলে, হ্যাঁ, সমীরণদা বলেছে আমাকে বিয়ে করবে, সমীরণদা খুব তাড়াতাড়ি। তাই নাকি? তখন দীপা এটা বিশ্বাস করতে পারেনি। পরে 2-1 দিন পর দীপা একদিন স্কুলে ছুটি নিয়ে সমীরণের অফিসে যায়। সমীরণের অফিসে যায়, বলে, সমীরণ কি ব্যাপার, তুমি নাকি গোপাকে বিয়ে করছো? তখন সমীরণ বললো, দেখো দীপা, তোমাকে সত্যি কথা বলছি, তোমাকে বিয়ে করে আমার কোনো লাভ নেই। কারণ তোমাকে বিয়ে করেও তোমাকে চাকরি করতে হবে, তোমার সংসারের হাল তোমাকে টানতেই হবে। আমি এরম বিয়ে চাই না। আমার বউ আমার জন্য সবসময় আমার কাছে রেডি থাকবে, যে আমার প্রতি। ফির তুমি নিজেকে দেখো, তুমি এই সংসারের চাপে তুমি একদম বুড়ি হয়ে গেছো। তোমার মতো বউ আমার চলবে না। আমাকে চাই গোপার মতো চঞ্চলা চপলা, হাসি মজাক, এইরকম মেয়ে চাই আমার। বুঝতে পারছো? তুমি আমাকে ক্ষমা করো দীপা। আমি দেখো তোমাকে বিয়ে করছি না, কিন্তু তোমার বোনকে তো বিয়ে করছি আমি। তোমাদের উপকারে তো বদলা আমি তো দিচ্ছি। আমাকে ভুল বুঝো না। আমি গোপাকেই বিয়ে করবো খুব শিগগিরই। আমি সুখে শান্তিতে আরামসে কলকাতায় থাকতে চাই। আমার রান্না বান্না খাবার দাবার সব তৈরি পাবো আমি। এরকম তোমার মতো তোমাকে নিয়ে বিয়ে করলে আমি দু নৌকা পায়ে দিয়ে আমি থাকতে পারবো না। তুমি সংসারও দেখবে, আবার আমাকেও দেখবে, এটা হয় না দীপা। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমাকে ক্ষমা করো। তখন দীপা অফিস থেকে নামার সময় ওর মাথা ঘুরে গিয়েছিল, কোন রকমে দেয়াল ধরে তারপরে আস্তে আস্তে দীপা নিচে নেমে এসে ফির ওর মা বিয়ের তৈরি করতে শুরু করে। ওর বাবা বলছে, কার বিয়ের তৈরি করছো? বলছে, কেন গোপাল, কার সঙ্গে? সমীরণের সঙ্গে। বলে, সমীরণের সঙ্গে বিয়ে করছো? সমীরণের সঙ্গে তো দীপার বিয়ে হওয়ার কথা। তখন মা বলছে, দীপার বিয়ে হবে তো খাবে কি, গিলবে কি তুমি? হ্যাঁ, এত বড় সংসার কে টানবে? দীপাকে বিয়ে দিয়ে দেবে। দীপা বিয়ে দিলে আর 1 কাড়ি টাকা কে দেবে তোমাকে? তুমি তো নিজে একটা কাজ করো না। তখন ওর বাবা বললো, সংসারের হাড়ি কাটে তাহলে দীপার বলি চড়ে গেল, বলো? ঢঙের কথা যত সব। তখন দীপা মুখ বুঝে বোনের বিয়ের সমস্ত জোগাড় জানতি সব কিছু করলো, মুখটা বুঝে টিপে টিপে। এর আগে, হ্যাঁ, বিয়ের সময় ভাইদা, যেটা ছোট ভাইটি, সেজ ভাইটা ছিল, সে এসেছিল। তো কি হয়েছে, সে এসে কোথায় টান করতে গেছে, এসে চপ্পল খুঁজছে। তো চপ্পলটা পায়নি। তখন দেখো দাদা পড়ে আছে। বলছে, আমার চপ্পল। ওর দাদা বলছে, আমি পড়েছি। কেন আমার চপ্পল পড়েছো তুমি? বলছে, পড়েছিস কেন তুই? বলছে, আমার চপ্পলটা ছিঁড়ে গেছে তো তাই পড়েছি। তোর লজ্জা করে না? একটা বছর রোজগার করি না, আবার অন্যের চপ্পল পরিস তুই? ছি, ধিক্কার তোকে। বলে, না না না, তুই নিয়ে নে। ভাইটা যখন চলে যাবে, দিদা বললো, দাদা তুমি একটা চপ্পল কেনার জন্য ওর থেকে তুমি নিলে? ওর চপ্পলটা বললে, তুমি আমাকে কেন চাইতে পারলে না? বললো, ওরে দীপা, তোর থেকে আর কত নেবো তোর থেকে? আমি আর তোর থেকে নিতে পারছি না দীপা। তুই যে বলি হয়ে গেলি সংসারে, তোর থেকে আমি নিতে পারি। বলে, দাদা এই কথা বলিস না দাদা, আমি কি জন্য বেঁচেছি? তোদের জন্যই তো দাদা, তোর সুখের জন্য তো দাদা, এরকম করিস না। আমার থেকে টাকা নেই। বলে, 100 টাকা নিয়ে দিয়ে দিল দিদা। দাদা তুই চপ্পল কিনে নিয়ে যা। যাই হোক, চলে গেল। তারপরে গোপার বিয়ে সমস্ত জোগাড় যন্ত্র দীপা নিজে মুখ বুঝে সব করলো, সব কিছু করে টরে বিয়ে হয়ে গোপা চলে গেল। তারপর হঠাৎ দীপার কাশি শুরু হয়ে গেল। তখন কি হলো,
একদিন ওর দাদার সামনে কাস্তে কাস্তে দীপা রুমাল বুকে চাপা দিল, মুখে চাপা দিল। ওর দাদা বলছে মুখে কি রে, কি মুখে কি চাপা দিচ্ছিস কেন? বলে না কিছু না কিছু না, মানে দেখি 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 রুমালে দেখে তাজা তাজা রক্ত। বললো দীপা তো টিবি হয়ে গেছে। বলে না কিছু না দাদা, ওটা কিছু না। কিছু না কি রে, তো টিবি হয়ে গেল দীপা আমাদের সংসারের জন্য। আর আমি গান শিখছি, একটা অকর্মণ্য আমি, গান লজ্জা করে আমার, আমার এমন দাদা বেঁচে থাকতে আমার বড় লজ্জা করছে। ছি 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 ছি, আমার বোন খেটে খেটে সংসারের বলি চড়ে গেল, শেষ পর্যন্ত টিবি হয়ে গেল। ছি ছি। ওর দাদা নিজেকে ধিক্কার দিয়ে ঘর ছেড়ে চলে গেল। দীপা মুখ বুঝে টিবি রোগ নিয়ে আবার যেমন রোজ স্কুল যায়, চুপচাপ স্কুল যেতে লাগলো। আমার গল্পটি এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অনেকদিন আগে বইটি দেখেছিলাম, হয়তো অনেক কিছুই ভুলে গেছি, তাই তোমরা আমাকে ক্ষমা করো। ধন্যবাদ।